5 আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে। তারপর আমি আপনাকে বলি, যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে, এই প্রসঙ্গে নতুন একটা ঘটনার পরে, আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ, ক্ষমা করার পক্ষে একজন মানুষ। আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এইটা নিয়ে আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন। কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা, বা আপনি এটা পছন্দ করেছেন কিনা, বা আপনার যদি একক ক্ষমতা নেয়ার মানে সিদ্ধান্ত নেওয়ার, আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন, তাহলে আপনি এটা করতেন কিনা? দেখেন, এখানে অনেকগুলা বিষয়। আমাকে ইদানিং ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন, এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন, তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা। আমি বলি অবশ্যই উচিত। তবে বিষয়টা হলো যে আমাদের ওন্ড গুলা একদম তাজা, ট্রমাগুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা এখনো বিদ্যমান। হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে ইনজিওর্ড পার্সন গুলো। শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় নাই, লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায়নি। সো এটা একদম তাজা একটা বিষয়। যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি, তাহলে ডিকেডস আফটার ডিকেডস এটাকে হিলিং করতে, রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে। অতএব মিনিমাম একটা সময় দিতে হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধ আরোপ করা হয়েছে, তারা ফাংশন গুলা করতে পারবে। 15.5 বছর তো তারা সুযোগ পেয়েছিলেন। এই দেশে ফেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন। কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালো ভাবে। আগের আপনার ঠিকানা থেকে, বর্তমান ঠিকানা থেকে, সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন। কেন করলেন? এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না, এই জন্যই তো করেছে। তো তারা তো 15.5 বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই। জাস্টিস পাওয়ার রাইটটাও তারা স্ন্যাচ করে নিয়েছিল। এই ধরনের সবগুলা রাইটই তো কার্যত তারা কেড়ে নিয়েছিল। আপনি যদি প্রেসের কথা বলেন, এখন তো অ্যাটলিস্ট যখন তখন যাকে তাকে, প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে ঢুকাই দাও, মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকাই দাও, এই কাজ তো এখন হচ্ছে না। আয়নাগরের ঘটনা তো এখন একটু হইতেছে। মাননীয় আমির, একজন ইউটিউবার আছেন সাব্বির, তাকে জেলে দিয়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে, কি জানি বলছে। না, আমি বলতেছি সেটা, আমি বলছি যখন তখন হচ্ছে না, ঘন হচ্ছে না। 2-1টা কেস হইতেই পারে, এটা এক্সেপশন। কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এন্ড র্যান্ডম, এটা কিন্তু এখন হচ্ছে না। তারপরে আপনি দেখেন যে আয়নাগরের যে বিষয়টা, মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও, ওয়ার অ্যাবাউট কেউ জানে না, তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরেই গেছে। যদি মরে যায় তার কবর কোথায়, আদৌ জীবনে দেখবো কিনা তার কবরটা, সেটাও তো প্রশ্ন। এরকম তো ঘটনা ঘটেছে। এবং যাদেরকে আয়নাগরে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি। তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছেন কিনা। তো এগুলা তো এখন হচ্ছে না। আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে, এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই। এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিজ আছেন তারা। সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস, কমপ্লেইন্ট অফ পুরো অ্যাট্রোসিটি করেছেন যারা এটার পারপিটেটর, তাদেরকে ডিরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি করিনি। এই জন্য আমাদের মামলায় শত কোনো আসামি নেই। অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে। তো এই জিনিসগুলোর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগও আছে। এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য, যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দুইটার মধ্যে তফাৎ কি আসলে? মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না, মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন? মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি আসলে? দেখেন, নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান, এর সাথে রিলেটেড ব্যক্তিরা, এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রমগুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে, করছে তো। আচ্ছা, তারা তো এই দেশ ছেড়ে সবাই তো আর চলে যাননি, সবাইকে জেলেও ঢুকানো হয়নি। এইটা একটু পরিষ্কার হয়েছে। জনাব যুদ্ধাপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি ৭১ মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি, অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন? মানে ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। ওকে, মানে ৪৭ এবং মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, অবশ্যই নাই। ৪৭ থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন। এর ভিতরে সব ঢুকে গেছে, কোনো কিছু বাদ নাই। ওকে, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে। এইটা কি ডক্টর শফিকুর রহমান, আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে পর্দার ভিতরে, সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে ৭১টাকে এই ৪৭ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি? মানে না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে বলেছি, অনুভূতির জায়গা থেকে, দায়িত্ব এবং অনুভূতির জায়গা, বিশেষ কোনো কারণ। আচ্ছা, আমি আবার ২-৩ দিনের ঘটনা একটু আসি। আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে। একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর, তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকজন যিনি ২০১৮ সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে। মানে আমি সাধারণভাবে যেটা বুঝি, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আপনি আমাকে মৃত্যু দিতে পারেন, কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই, এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল, এরকম কি? মানে আমি জানি না, মানে অনেকে তার আরেকজন, জি আপনি বলেন, আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব, এটা কোনো যুক্তি? আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম, ক্ষতিগ্রস্ত হলাম, এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে, সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে? নিশ্চয়ই না। তবে দেখেন, আমরা এটাকে কখনো সমর্থন করি না, কিন্তু পরিবেশ, প্রেক্ষাপট, স্থান, কাল, পাত্র, মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্যে হয় তার প্রতিবাদ করে, না হয় মনে মনে ঘৃণা করে, অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে। এই তিনটা স্টেজ থাকে, এটা হাদিসের ভাষা অনুযায়ী। তো এই অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেই রকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না, কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না, আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ। ডেফিনেটলি সিইসি যিনি ছিলেন,
তিনি তো একজন মানুষ, তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন। আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি, সভাপতি, সাধারণ সম্পাদক যার কথা বলেছেন, সেটি কবে আসবে? আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয়, সেটির জন্য? না, এখনো কেন আহ্বায়ক কমিটি? না, আপনি উপদেষ্টা মাহফুজ, উপদেষ্টা হচ্ছে আসিফ, উনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদৌ রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত উনাদের। এমনও তো হতে পারে ওনারা অন্য রাজনৈতিক দলে যেতে পারেন, এটা উনাদের সিদ্ধান্ত যে উনাদের মতো করে আসলে এটা হবে। আমরা কি কোনো কাজ, এটা এক ধরনের রং পারসেপশন, এটা সম্পূর্ণ রং পারসেপশন। মানে এবং আমি আপনাকে এটা রং পারসেপশন, উনারা তো আপনাদেরই মানে ভাই, বন্ধু, সহযোদ্ধা, সহনাগরিক। উনারা কি, আমি জিজ্ঞেস করতে চাই, ওনারা কি এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে? আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন। আমার কাছে মনে হয় উনাদের প্রতিনিধিত্ব এনসিপি করতেছে, এটা একটা, আমার কাছে মনে হয় উনারা আর আপনারা একই লোক। কেমনে মনে হয়? কারণ সকল কথায়, সকল কথায়, সকল আচরণে আপনারা সরকারকে ডিফেন্ড করেন, সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন তাদেরকে ডিফেন্ড করেন, তারা আপনাদেরকে ডিফেন্ড করেন। আমরা কেমনে সরকারকে, না আমরা আপনারা সরকারের যতটুকু, হ্যাঁ আপনারা সরকারের সমালোচনা করেন, না যতটুকু আপনারা দেখেন, হ্যাঁ সরকার যতটুকু হচ্ছে উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে। না, উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে? তারা ছাত্র, দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার, তারপর হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে, তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না বিষয়টা, কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসেবে ওনারা সেখানে গিয়েছিলেন। এখন এই মিলে যাওয়ার মানে না, আমরা দেখেন, আমরা তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম, তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম। একজন ছাত্র উপদেষ্টা এসে এই দলের আহ্বায়ক হয়েছেন, দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছেন। এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোনো সরকারি কাজে সম্পৃক্ত হন, রাষ্ট্রীয় কোনো যখন সিদ্ধান্ত নেন, আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে। যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে মেয়র কে হবেন, ইশাক হবেন নাকি অন্য কেউ হবেন, সেটা তো উপদেষ্টা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায়। স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন উপদেষ্টা আসিফ যদি একটা সঠিক পজিশন নেন, একটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয়ে, যে কোন উপদেষ্টা, তো সেক্ষেত্রে এই পজিশনটাকে যদি আমরা এটাকে আবার কিন্তু বিষয়টা হচ্ছে কোন রং পজিশন যদি নেয়, সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে এন্ডোর্স করতাম, তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছে। এই পর্যন্ত রাইট পজিশন, এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন। না যে সবগুলো রাইট পজিশন নিয়েছে, মানে আপনি স্পেসিফিক বলেন। না আমি স্পেসিফিক বলবো না, এবার আপনি স্পেসিফিক বলেন আব্দুল্লাহ, আপনি এবার স্পেসিফিক বলেন। সবগুলো তো রাইট, এইবার আপনি বলেন যে এইবার আপনারা বলেন যে সবগুলো রাইট নাই তো। এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন? এই দুই উপদেষ্টার দেখেন আমরা শুরু থেকে বলছি, দেখেন এই দুই উপদেষ্টার কাজকে, এক নাম্বার হচ্ছে আমাদের যে মাহফুজ আব্দুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া, তারপর হচ্ছে উনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন। আমরা কিন্তু বারবার বলে আসছি, যেমন মিডিয়া নিয়ে আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন, একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন। উনারা কিন্তু ফেল করছে, মাহফুজ আলম ছিলেন, উনারা ফেল করছে। কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে, সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল, সেটা নিতে পারে নাই। এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলে আসছি। এই ব্যাপারগুলো কিন্তু আচ্ছা যাই হোক হাসান, আজকে অনেক প্রথম কথা হলো আমি বলি, প্রথম কথা হলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট। আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন? আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় নাই, সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা। না দেখেন আপনি, না অবশ্যই ব্যর্থতা। কেন, মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ, এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না। আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন, উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন, আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন। এখন এই দুইটা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন বিষয়গুলা আপনি বলেন। আমি ইশাকের কথা বললাম, মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসিফ নজরুল, দেখেন আসিফকে আমরা কি
দেখেন আমি একজন প্রশাসক আসিফকে কোনোভাবে উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না। এটা অন্য কোনো উপদেষ্টা হলে, অন্য কোনো সরকার হলে কি জোয়ারি অবস্থান, গাজোয়ারি অবস্থান, গায়ের জোরে নেওয়া অবস্থান। হ্যাঁ, গায়ের জোরে কি করছে, কি করছে? উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগ দিচ্ছে, দক্ষিণ ঢাকায় ইশরাককে ইয়াতে দেন নাই, শপথ নিতে দেন নাই। আমি যত না শপথ নিতে দেন, এটা একটা সাবজুডিস ম্যাটার ছিল, যে কোনো সাবজুডিস ম্যাটার ছিল না, হাইকোর্ট থেকে সেটা সেটেল ম্যাটার ছিল। উনি বলছেন যে উনি আইন উপদেষ্টার জন্য ওয়েট করতেছেন, যদিও খুব ভালোভাবে জানতেন যে আইন উপদেষ্টা আছেন হচ্ছে এখন সাউথ আফ্রিকা, এবং আইন উপদেষ্টা আসার পরে বলছেন যে সময় পার হয়ে গেছে। এখন দেখেন না, সময় পার হয়ে গেছে। এখন সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, এই মন্ত্রণালয়ের এটা বিষয়, বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয়। তো হাইকোর্টের বিষয়, হাইকোর্টের ম্যাটারটা সেটেল ছিল। এখন আসিফ মহোদয় তার অনুযায়ী আপনার এলজিআরডি তে উনি যেই ডিসিশন নেওয়া প্রয়োজন উনি এই ডিসিশন নিয়েছে। এটার যদি আপনার কোনো ধরনের আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন এটা না জনাব আব্দুল্লাহ, এইটা আমার প্রশ্নই না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যৌক্তিকভাবে উনাদের কাজের কোনো প্রতিবাদ করছেন না? আমার উত্তর, আমার ফাইন্ডিংস হচ্ছে না, আপনারা করেন নাই। আমরা বিকল্প করেন নাই, কারণ হচ্ছে যে আপনারা তাদের বন্ধু, আমরা হচ্ছে এবং এনসিপির জন্য তারা জায়গা খালি রাখতেছে। দেখেন, উনারা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছে, উনারা এনসিপির কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় নাই। জন্ম হয় নাই, প্রতিনিধি হিসেবে যাবে কেন? না, তাহলে অথবা কি বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় না, যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। আমরা আমাদের সংগঠন আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি, এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে, যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি, কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি, আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ হচ্ছে আমরা কমিটি দিব। সেই ক্ষেত্রে এটা কে আসছে, কে গেছে, কে আসবে না, এই সংগঠনে কি ইনক্লুড হবে? ওকে, কাউন্সিলটা কি আপনাদের অতি শীঘ্রই করার কোনো ইচ্ছা আছে, না কাউন্সিলটা আপনারা পরে করবেন? এটার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে? কাউন্সিল আপনারা কবে করবেন? মানে আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম, আপনি জানেন, জাস্ট 2 দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি। এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি। আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন, ফের না? আমরা সিদ্ধান্ত নেব। আচ্ছা, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, দল প্রসঙ্গে আসি, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন? মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বি চান, মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের, যে আপনারা কোনো মুরব্বি? আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা, মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক। সেটির জন্য হচ্ছে আমরা সিভি আহ্বানও করেছি, সেই জায়গা থেকে আমরা কথা বলছি, অনেকের সাথে আমাদের কথা হচ্ছে, এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি, সেক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি যাদেরকে বললেন, হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, লেখক রয়েছে, বা হচ্ছে রিটায়ার্ড। বুঝতে পারছি, এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে, যে যেমন ধরেন বিএনপির কেউ বা জামায়াতের কেউ, বা ধরেন আন্দালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখছেন? ধরেন বিএনপি তারেক রহমান সাহেবের মতো একজনকে চান, বা জামায়াতের শফিকুর রহমানের মতো, বা জনাব আন্দালিব রহমান পার্থের মতো, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো? ওকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে, মানে আমরা যেই এখানে তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এক্ষেত্রে একটা হচ্ছে তার মতো মানে আন্তর্জাতিকভাবে পরিচিত, ওয়েস্টার্ন এডুকেটেড, আমাদের অ্যাডভাইজরদের আমরা হচ্ছে যাদেরকে আমরা অ্যাডভাইজর নিতে চাই, আমরা একটা স্ট্যান্ডার্ড আমরা বলেছি, যে হয়তো রিটায়ার্ড কোনো অফিসার হইতে পারে, বুদ্ধিজীবী হইতে পারে, লেখক হইতে পারে, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হইতে পারে। এখন এটাকে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ক্যারেক্টারাইজেশন করতে যাচ্ছি না, একদম যে এমসিকিউ কোশ্চেনের মতো, যে ডক্টর মোহাম্মদ শফিকের মতো হইতে হবে, অথবা হচ্ছে তার ইন্ডিভিজুয়ালি কোনো ক্যারেক্টারিস্টিক। না, ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, আমি একটু মানে একটু বোঝার জন্য আমি একটু বলতে চেষ্টা করতেছি, আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেষ্টা চাইতেছেন, তাদের কি আসলে আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ন আছে, যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান,
সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা, তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার, তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন, কলাম লেখেন, এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ওরকম কেউ কাকে চায়, কাকে চিন্তা করতেছেন আপনারা? আমি নামটা বলছি ব্যক্তি আমরা সব ধরনের, আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন, সব ধরনের মানুষগুলোকেই আমরা উপদেষ্টা হিসেবে চাই। উপদেষ্টা হিসেবে চান তাদের একটা রাজনৈতিক দলে একটা রাজনৈতিক দলের লোকদের যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অনেক কাজ থাকে, পলিসি মেকিং এর কাজ থাকে, পলিসি এক্সিকিউশনের কাজ থাকে, এখানে একটা রাজনৈতিক দলের অনেক ধরনের কাজ আছে। উপদেষ্টাদের আপনাদের দলের হায়ারার্কিতে এই উপদেষ্টাদের অবস্থান কিরকম হবে, আপনার উপরে না আপনার নিচে? আমরা একটা অ্যাডভাইজরি প্যানেল করব, যেমন দেখেন আমরা বলছি, দেখেন অ্যাডভাইজর প্যানেল থাকবে আমাদের, একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে, পলিটিক্যাল কাউন্সিলটা সবার উপরে থাকবে। এই পলিটিক্যাল কাউন্সিলের আন্ডারে থাকবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে আমাদের একটা এক্সিকিউটিভ বডির মধ্য দিয়ে তারপর হচ্ছে কার্যক্রম পরিচালনা করবেন।